জি ম্যাম। একটু দেখে নিই তোমাদেরকে। আর 11টা পেজ ওপেন করতে হচ্ছে সবাইকে দেখার জন্য। আমি চাচ্ছিলাম বড় স্ক্রিনে তোমাদের ক্লাসটা নিব, বাট অফিসে কেউ আসে না। আচ্ছা ঠিক আছে। আমরা কি বাসা থেকে রেগুলার ক্লাস করছি? জি ম্যাম। জি ম্যাম। 2-1 এর ক্লাস শুরু হয়ে গেছে মোটামুটি নাকি? জি ম্যাম। করোনাকালে কেমন সময় কাটলো? যে কোনো একজন নাম ধরে বলবো। সায়েম বলো। বন্দি জীবন ভালো লাগে না, অনেক হইলো। আর পড়ালেখার সাথে তো একদম বিচ্ছিন্ন হয়ে গেছি, এটা সত্যি কথা বলতে হয়। বাসাতেই আছি সবাই নাকি মেসে জি উঠছি? মানে বাসায়। বাসায়। আচ্ছা, সবারই একটা সিচুয়েশন, কিছু করার নেই, সবার বন্দি জীবন। তোমাদের ছাড়া আমাদেরও আসলে ভালো লাগছে না। অনেকদিন পরে তোমাদেরকে দেখে আমার মনে হচ্ছিল যে সবাইকে দেখি, যার কারণেই আমি ক্যামেরাটা অন করতে বলেছি। ম্যাডাম আমরাও খুব আনন্দিত ম্যাডাম আপনাকে এতদিন পর দেখে। আমি তো অপেক্ষা করছিলাম তোমাদেরকে কবে দেখবো। অনেকদিন পর আপনার ক্লাসটা পেলাম। আমরা ক্লাস বলবো না, আমরা এটাকে আড্ডা বলবো। হ্যাঁ, আজকে অনলাইনে আমার কেন ক্লাস নেই, তোমাদের সাথে একটু আড্ডা দিই নাকি? জি ম্যাম, একটু ফাঁকে ফাঁকে ক্লাস নেব, কিছু বলবো, ক্লাস নেওয়া না, কিছু বলবো। আচ্ছা, আমাকে কেউ কিছু বলতে চাইলে তোমরা মেসেজ করতে পারবা। যদি কিছু কনফিডেন্সিয়াল থাকে প্রাইভেটলি মেসেজ করতে পারবা, আর যদি সবার ইয়েতে করা যায় তাহলে এভরিওয়ান করতে পারবা। প্রাইভেটলি মেসেজ দিতে পারি তো নাকি? ইয়েস ম্যাম। কোনো কোশ্চিন থাকলে বা কোনো কথা থাকলে প্রাইভেটলি মেসেজ করবো, যেটা আমি অন্যকে জানাতে চাচ্ছি না। আর যদি সবাইকে জানানো যায় তাহলে সেটা চ্যাট বক্সে অবশ্যই করব। আমরা যারা মিউট আছি এবং ক্যামেরা অফ আছে তাদের কোনো কোশ্চেন থাকলে আমরা অবশ্যই চ্যাট বক্সে লিখব। আর যারা লাইভে আছি, আমি দেখতে পাচ্ছি তোমরা হচ্ছে এই 280 জনের রিপ্রেজেন্টেটিভ হিসেবে তোমরা কোশ্চেন করবো আমাকে, যদি কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে। এবং মানে তোমরা কোঅপারেশন করবা, বাকিরা সবাই থাকবে, তারা চ্যাট বক্সে লিখবে। সবাই কথা বললে দেখা যাবে সেশনটা কোঅপারেটিভ হবে না। বুঝাতে পারছি কিনা? জি ম্যাম। আচ্ছা, আমরা শুরু করব। তার আগে আমি কি বলবো বুঝতে পারছি না। ক্লাসে অ্যাজ ইউজুয়াল যেভাবে বলি সেভাবে বলার অপশন নাই। আমি আশা করছি তোমরা ভালো আছো সবাই। সবাই যেহেতু আমরা জয়েন করেছি মোটামুটি, আশা করছি এই করোনাকালেও আমরা সবাই ভালো আছি। মাঝখানে আমাদের অনেক কিছু হয়তো বা সময় খারাপ কেটেছে, কিন্তু এখন মোটামুটি একটু স্টেবল সিচুয়েশনে আছি। যেহেতু ক্লাস করতে পারছি, মনে হয় ভালো আছি। জি ম্যাম। আমার পক্ষ থেকে আমি ভালো আছি। করোনাকালে আমি দিনাজপুরেই ছিলাম। তোমাদের মার্চ থেকে এ পর্যন্ত আমি কন্টিনিউয়াসলি অফিস করছি, শুধু তোমরা ছাড়া। ঠিক আছে, সকাল থেকে 2টা পর্যন্ত অফিস করার চেষ্টা করি, কারণ আমাদের যেহেতু বন্ধ না, সো অফিস করতে হবে, এটা আমাদের রেসপন্সিবিলিটি। আর যেহেতু ক্লাস নেওয়ার সুযোগ ছিল না, যার কারণে নিতে পারি নাই। আর তোমাদের সাথে আমার এই ক্লাসটা প্রথমে নেওয়ার কথা ছিল। তোমাদের কোর্স টিচার হচ্ছে আমি, সো আমার ক্লাসটা নিয়ে শুরু করার কথা ছিল, কিন্তু আমি একটু বিজি থাকার কারণে তোমাদের মনে হয় চেয়ারম্যান স্যার শুরু করেছিলেন। রাজু স্যারের ক্লাস কি শেষ করে ফেলেছি? রাজু স্যারের ক্লাস শেষ করেছি। দুইটা লেকচার উনি কি স্পাইসের উপর ক্লাস নিয়েছে? তোমাদের কাছে ক্লাস শিডিউলটা আছে না সাজিয়া? ক্লাস শিডিউলটা শেয়ার করেছিলাম। ক্লাস শিডিউল শেয়ার করেছিলাম।
ম্যাম রাজু স্যার হচ্ছে স্পাইসের উপর ক্লাস নিছেন, 2টা নিয়ে ওনার ক্লাস শেষ করে দিয়েছেন, আর শরীফ মাহমুদ স্যারের ক্লাস এখনো বাকি আছে ম্যাম। আচ্ছা ঠিক আছে, আমরা সবাই কথা বলবো না। সরি, হ্যাঁ আচ্ছা আমরা শুরু করি। আমি স্ক্রিন শেয়ার করেছি, সেটা কি দেখা যায় কিনা? ফারজানা শিমু, জি ম্যাম দেখা যাচ্ছে। জি ম্যাম দেখা যাচ্ছে। দেখা যায়। আচ্ছা, সবাই একটু মিউট করি। আমি যখন বলবো তখন আমি নাম ধরে বলবো, তখন তোমরা আনমিউট করে কথা বলবো। ওকে ম্যাডাম, আমি একটা বলো। কথা বলি। বলো। এই দীর্ঘ প্যান্ডেমিকের কারণে আপনার সাথে তো আমরা অ্যাপার্ট ছিলাম, আপনার সাথে দেখা হয়নি। ইভেন আপনার যে মোটিভেশনাল স্পিকিং গুলো, এগুলো তো আমরা খুবই মিস করছি। এখন এই প্যান্ডেমিকটাকে একটু একটু তো আপনার চেঞ্জ করে দেওয়া উচিত, অ্যাটলিস্ট কিছু একটা বলে। মানে আপনার কথাগুলো এতটাই ভালো লাগে, আমি কিভাবে বলবো, সবার সামনেই বলতেছি, এখানে সবাই উপস্থিত, যে আপনার আমি একজন বিরাট বড় ফ্যান বলা চলে। কারণ আপনার স্পিকিং গুলো অস্থির লেভেলের, এবং এগুলো সত্যি আমাদেরকে মানে অনেকটা চেঞ্জ করে দেয়। আমাদের মানে চিন্তা ভাবনা থেকে শুরু করে আমাদেরকে অনেকটা ইন্সপায়ার্ড করে। তো কিছু একটা তো বলেন অ্যাটলিস্ট, যে এতদিন আমরা থাকলাম বাসায়, আপনাকে মিস করলাম, আপনার মোটিভেশনাল স্পিকিং গুলা মিস করলাম না, আমাদের কিন্তু অনেকটাই ইয়া হয়েছে, ডিমোশন হয়েছে। তো একটু চেঞ্জ করে দিয়ে কিছু একটা বলে। আমি তোমাদের ফার্স্ট ক্লাসে না কাদের ক্লাসে আমি বলেছিলাম, যদি তুমি গ্রেট টিচার হতে চাও তাহলে অবশ্যই তোমাকে ইন্সপায়ার করতে হবে। সো আমি এই ক্লাসেও শুরুতেই বলেছি আমি কিন্তু ক্লাস নিব না, আড্ডা দিব। আর আমি একটু বেশি কথা বলি, সেটা তোমরা জানো। বলবো তোমাদের জন্য কিছু আছে, টিপস এন্ড ট্রিক্স অনেক কিছু আছে, ভালো লাগবে আশা করছি। তবে আমরা একটু শুরুটা শুরু করি। আর যেহেতু টাইম লিমিটেশন, এর জন্য দেখা যাচ্ছে যে কি বলবো আর কোনটা বলবো না, এটার একটা কাজ করতেছে। আবার এই যে ম্যানেজ করার ব্যাপারটা, আমার কেন জানি কোনটাতে চাপতেছি কোনটা আসতেছে বুঝতে পারছি না, বুঝছো? আচ্ছা চেষ্টা করবো। ওকে ম্যাম, থ্যাংক আচ্ছা, ইউ। প্রথমে আমরা যেটা যাব সেটা হচ্ছে একটু ক্লাস শুরু করি, দেন আমরা ক্লাসের ফাঁকে ফাঁকে কথা বলবো। আমি অনেক কথা বলি। আচ্ছা, যেহেতু আমার ক্লাস নিয়ে শুরু করার কথা ছিল, আর এটার কোর্স টিচার আমি, সো আমার কিছু রেসপন্সিবিলিটি থেকে যায়, যেটা আমি আমার জায়গা থেকে করার চেষ্টা করছি। আমাকে দেওয়া হয়েছে প্লান্টেশন ক্রপস। তোমাদের কাছে ক্লাস শিডিউলটা আছে কিনা আমি জানি না, আমি তোমাদেরকে স্ন্যাপশট দিয়ে কাউকে পাঠাবো মেসেঞ্জারে, তোমরা এটা শেয়ার করে নিও। আমাদের কাছে ক্লাস শিডিউল যেটা আছে সেটাতে কোন টিচার কিসের উপরে ক্লাস নেবে সেটা বলা আছে। আচ্ছা, সেই অনুযায়ী আমার এখনো পাইনি ম্যাম। আচ্ছা, আমার এটা মনে হচ্ছিল, আমি কিছুক্ষণ আগে ছবি তুলেছি, আমি তোমাকে মেসেঞ্জারে দিব, তুমি শেয়ার করিও, যেটা আমার স্লাইডে দেওয়া হয়নি। আচ্ছা, আর হচ্ছে আমার লেকচারটা হবে প্লান্টেশন ক্রপস এর উপরে। আমরা অলরেডি স্পাইস ক্রপস এর মনে হয় ক্লাস করে ফেলেছি। এখানে স্লাইড কি ফুল দেখা যাচ্ছে কিনা, নাকি আরেকটু বড় দেখা যাচ্ছে ম্যাম? জি ম্যাডাম, ফুল দেখা যাচ্ছে। আচ্ছা, আমাদের কোর্স টাইটেল কি সেটা কেউ বলবো না এখন, আমরা সবাই চ্যাট বক্সে লিখবো, এবং আমি 1 2 3 যখন 3 বলবো তখন তোমরা একসাথে সবাই চ্যাট বক্সে সেন্ড করবা। তোমরা লেখা শুরু করো, আমাদের কোর্স টাইটেল কি, সেন্ড করবো। আমি যখন 1 2 3 বলবো তখন সেন্ড করবো। আগে সেন্ড করে ফেলেছি, আমি কিন্তু 3 বলি নাই। আমার কথা তোমরা কনসেন্ট্রেশন দিবা, ঠিক আছে? আমি এরকম অনেক কোশ্চেন করব যেটা তোমরা চ্যাট বক্সে অ্যানসার দিতে হবে। তোমরা অনেকেই চ্যাট বক্সে কোর্স টাইটেল লিখে ফেলেছো,
আমি চেয়েছিলাম তোমরা সবাই লিখে রাখবা, আমি যখন বলবো 3 তখন সেন্ড করবা। আচ্ছা, এবার রুলসটা মনে থাকবে তো? এরপরে আমি কোনো কোশ্চেন করলে জাস্ট আমরা লিখে রাখবো, সেন্ড করব না। আমি যখন বলবো যে সেন্ড করো, দেন সেন্ড করবা। আচ্ছা, সবাই আমাদের- এখনো দিচ্ছেই ম্যাম। এই জন্য চাচ্ছিলাম 1 2 3 বললে সবাই একসাথে। আচ্ছা ঠিক আছে, আমরা কোর্স টাইটেলটা জানি, আমি কনফার্ম হলাম যে আমরা জানি। এটাতে সমস্যা হয়েছিল কি, আমরা যখন জয়েন করি তখন জয়েন করার পরে তোমাদের ক্লাস নিয়েছিলাম, তো ওখানে দেখা গেছে যে পরবর্তীতে সিনিয়র স্যারে এসে তোমাদের যখন ক্লাস নিতে গেছেন তোমাদেরকে কোর্স টাইটেল জিজ্ঞেস করছিল, তোমরা কোর্স টাইটেল বলতে পারছিল না, যেটা পরবর্তীতে আমাদের উপর ইফেক্ট করে। যে নতুন টিচাররা জয়েন করে ক্লাস প্রথমে নিয়ে কোর্স টাইটেল বলে নাই, স্টুডেন্টরা কোর্স টাইটেলই জানে না, কোর্স কোড জানে না। তো এই প্রবলেম কি আর হবে আমাদের? কোর্স টিচারের বদনাম যেন না হয়, ঠিক আছে? না ম্যাম, কোর্স টিচার অ্যাট লিস্ট কোর্স টাইটেলটা শিখাইছে এটা যেন বলতে পারো, কারণ তোমরা বাসায় বসে কিছুই মনে রাখবে না। আমি লেকচার দিয়ে যাবো, তোমাদের ক্লাস শেষ করে তোমরা সব ভুলে যাবা, কিন্তু কোর্স টাইটেলটা অ্যাট লিস্ট মনে রাখবা, ঠিক আছে? আর মেসেজ স্টপ করি, আর মেসেজ দিতে হবে না। আমি যখন বলবো তখন একসাথে 284 জনের মেসেজ দেখবো, ঠিক আছে? নেক্সট কোশ্চেন যখন বলবো তখন, এখন স্টপ, আর চ্যাট বক্সে কিছু দিব না। আচ্ছা, এখানে আমি একটা সুন্দর করে একটা জিনিস লিখেছি, সেটা হচ্ছে প্রেজেন্টেড বাই আমার ডেজিগনেশন, দেন নিচে টাইমের সাথে একটা জিনিস লিখেছি 11:30 AM। তোমাদের জন্য আরেকটা কুইজ, আমি বলবো যখন সেন্ড করতে বলবো তখন সেন্ড করব, ঠিক আছে? এই এএম এর পুরো অ্যাব্রিভিয়েশন কি আমরা চ্যাট বক্সে লিখবো, লিখো কিন্তু সেন্ড করো না। আমি 1 2 3 বলার পরে সেন্ড করব। আমরা সবাই অ্যাক্টিভ আছি কিনা আমি এটা যাচাই করতে চাচ্ছি। এএম এর পুরো অ্যাব্রিভিয়েশন কি? 1 2 লেখার সময় দিতে হবে তো নাকি? এএম এর পুরো অ্যাব্রিভিয়েশন কি? 3 সেন্ড ইট। দুইশো 92টা মেসেজ চাই। আমরা মেসেজ করতে করতে কথা বলি, সেটা হচ্ছে আমাদের ক্লাসের সময় কিন্তু চলে যাচ্ছে। আমার নেক্সট ক্লাসে আমি বেশি করে সময় দিয়ে দিব। আজকে আমি কিন্তু 1 ঘন্টা ক্লাসে টাইম দিচ্ছি, আমার মনে হয় না আমি বেশি কিছু বলতে পারবো। আচ্ছা, এই অ্যান্টিমেরিডিয়ামের একটা গল্প আছে, সেটা বলি। তোমরা মেসেজ সেন্ড করতে থাকো, 292টা মেসেজ আমি চাই। আচ্ছা, আমি যখন অনার্সে 4-2 তে পড়ি তখন আমি বিসিএস এর প্রিপারেশন নিই। তো তখন একটা পরীক্ষা ছিল মক টেস্টের মতো, সেই এক্সামে আমাকে এএম এর অ্যাব্রিভিয়েশন লিখতে বলা হয়েছিল। সেটা ছিল এএম সম্পর্কে জানার আমার প্রথম কোশ্চেন। এএম এর পুরো অ্যাব্রিভিয়েশনকে তখন পর্যন্ত আমি জানতাম না, যে 11 AM মানে এটা হয়, 11 PM মানে এটা হয়। তো সেই জায়গায় দেখা গেছে যে কোচিং সেন্টার, তখন এটা এখানে ছিল না, বাসেরহাটে একটা কোচিং সেন্টার আছে, তোমরা দেখেছো, ক্যারিয়ার বিল্ডার, সেটা শহরে ছিল বিসিএস কনফিডেন্স নামে। সেই জায়গাতে এই একটা মার্কসের জন্য অ্যান্টিমেরিডিয়ামে এইটা না পারার কারণে পজিশনে আমার 4th চলে আসে। আমরা সে সময় অনেকেই কোচিং করতাম এবং 1st 2nd 3rdদেরকে গিফট দেওয়া হতো সেই কোচিং সেন্টার থেকে। তো আমার দেখা গেছে যে অনেক কিছু পারি, অনেক কোশ্চেনই তো পারি নাই, যাই হোক, কিন্তু এই জানা জিনিসের মধ্যে আমি এটা না পারার কারণে আমার কাছে মনে হচ্ছে যে আমি এটা পারতাম, এটা না পারার কারণে আমার পজিশন 4th আসে, আমি কোনো গিফট পাই না। সেই সময় থেকে আমার কাছে এই জিনিসটা খুবই চমক লাগে, যখনই আমি কোনো টাইম দেখি কেউ AM PM লেখা থাকে তখনই আমার মনে হয় যে এটা জানা দরকার, এটা আমি ভুল করেছিলাম। জাস্ট সেই জায়গা থেকে আমি আজকে আমার এই শেয়ার স্ক্রিনের এখানে দেখে আমার মনে হলো যে এটা তোমরা জানো কিনা, জানানোর প্রয়োজন মনে হলো, যার কারণে জানালাম, ঠিক আছে?
আমরা কি এটা আর বলবো? আমরা এখন লেকচারে শুরু। ওয়ালাইকুম, একটা কথা ছিল। হ্যাঁ বলো। ম্যাম, এটা তো এনটি না, এটা তো এনটে, ANTE, সবাই আই লিখছে। আচ্ছা, অনেক জায়গায় TI আছে, অনেক জায়গায় TE আছে। এনটি মানে হচ্ছে বিফোর, তাই না? ল্যাটিন হ্যাঁ। ল্যাটিন আমরা বিপরীত হ্যাঁ, ল্যাটিন ওয়ার্ডে এটা অ্যান্টি মেরিডিয়াম হবে। অনেকে বানান ভুল করেছে, আমি কিন্তু সেটা ধরি নাই। আমি জানতে চাচ্ছিলাম তোমরা জানো কিনা। মেরিডিয়াম বানান অনেকেই ভুল করেছে, অসংখ্য বানান ভুল আছে। আমি বানানগুলো দেখছি না, আমি শুধু জানতে চাচ্ছি যে তোমরা অ্যাটলিস্ট জানো কিনা। আমি তো এটাও জানতাম না, এই জন্য জিজ্ঞেস ম্যাম এটা আমিও জানতাম না, দেখে এখন আমি এসএমএসটা দিছি আবার। আমরা এটা জানতাম না যে এটা মেরিডিয়াম মানে হচ্ছে দ্বিপ্রহরের পূর্বে দ্বিপ্রহরের পরে, পোস্ট মেরিডিয়াম, PM and AM। আমি এই ওয়ার্ডটাই জানতাম না, কিন্তু তোমরা তো ওয়ার্ডটা জানো। বানানগুলো হয়েছে এটা তোমরা ঠিক করে নিবা, আমি জানি, কিন্তু জিনিসটা জানো কিনা আমি এটাই যাচাই করতে চাচ্ছিলাম। ঠিক আছে, আমরা অনেক অ্যাডভান্স যুগে আছি। আমি জানি যে তোমরা অনেকেই হয়তো সার্চ করে লিখতে পারো, কিন্তু তোমাদের মাথায় যেন এটা থাকে, যে মাথায় আসছে যে এটা জানতে হবে। ঠিক আছে, আমরা এটা চেঞ্জ করি টপিক। সেটা হচ্ছে আমরা কোর্স টাইটেলও জেনেছি। আমাদের সুন্দর করে লেখা আছে, দেখো, স্পাইসেস এন্ড প্লান্টেশন ক্রপস। অলরেডি স্পাইসেস সম্পর্কে আমরা ডিটেলস আলোচনা করেছি, রাজু স্যার ক্লাস নিয়েছেন। আজকে আমি নিব প্লান্টেশন ক্রপস। আমাদের এই কোর্সটা পুরোটাই সাজানো হয়েছে এই দুটো টপিকস এর উপরেই। আমরা বিভিন্ন স্পাইস নিয়ে আলোচনা করব, তার পুরো ডিটেলস জানবো, এবং বিভিন্ন প্লান্টেশন ক্রপস সম্পর্কে জানবো, তার পুরো ডিটেলস জানবো। এটাই হচ্ছে আমাদের এই 2-1 এর কোর্স। এটা অতটা জটিল কোনো কোর্স না। আমার কাছে মনে হয়েছে যে 1-2 তোমাদের অর্নামেন্টাল হর্টিকালচার ছিল অনেক কঠিন, ফ্লাওয়ার গুলো আইডেন্টিফাই করা অনেক ডিফিকাল্ট ছিল, বা কোর্সটা একটু আমার কাছে মনে হচ্ছিল হার্ড, কিন্তু স্পাইস এন্ড প্লান্টেশন কোর্স তার তুলনায় অনেক সহজ একটা কোর্স। তোমরা যখন করবা তখন দেখবা যে এটা খুব ইজি লাগছে। আর আমাদের এটার সাথে প্র্যাকটিক্যালি যেটা করতে হয় সেটা হচ্ছে স্পাইস এন্ড প্লান্টেশন ক্রপস এর আইডেন্টিফিকেশন থাকে। মেয়েরা মোর অর লেস আমরা বিভিন্ন ধরনের মশলা সম্পর্কে জানি। যেটা সমস্যা হয় সেটা হচ্ছে এই প্লান্টেশন ক্রপস নিয়ে। কিন্তু আমি প্লান্টেশন ক্রপস পড়ানোর পরে আই থিঙ্ক তোমাদের এটা নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না, চেনার বা এটা সম্পর্কে জানার, আমি আশা করছি। আচ্ছা, আমরা স্পাইস সম্পর্কে আলোচনা করব না, যেহেতু স্যার এটার ইন্ট্রোডাক্টরি ক্লাস নিয়েছেন, আর ডিটেলস ক্লাস অন্যান্য স্যাররা নেবে। আমি প্লান্টেশন ক্রপস এর ইন্ট্রোডাক্টরি ক্লাস নিব, এবং ডিটেলস ক্লাসগুলো বিভিন্ন স্যাররা বিভিন্ন দিনে এটা কন্ডাক্ট করবে। ঠিক আছে, আমরা এখন যাব প্লান্টেশন ক্রপস। আসলে প্লান্টেশন ক্রপস বলতে আমরা কি বোঝাচ্ছি? আচ্ছা, আমার ক্লাসের যেটা, আমার কোর্সের মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে আমার চ্যাপ্টারের নাম ছিল ইন্ট্রোডাকশন টু প্লান্টেশন ক্রপস, এবং এটার মধ্যে থাকবে কনসেপ্ট, নমিনক্লেচার, ক্লাসিফিকেশন, ইম্পর্টেন্স, স্কোপ, লিমিটেশনস। আমরা আজকে যতটুকু পারবো কন্টিনিউ করার চেষ্টা করব। আচ্ছা, আমরা যাব প্লান্টেশন ক্রপস। দেখা যাচ্ছে কি? জি ম্যাডাম। বড় করতে হবে না তো নাকি? না ম্যাম, দেখা যাচ্ছে, সমস্যা নেই। না ম্যাম, ঠিক আছে। আচ্ছা, আমার যেটা মনে হচ্ছে এখানে স্ক্রিন শেয়ার করার পরে পুরা পার্টিসিপেন্ট কতজন আছে বা চ্যাট বক্স কোথায়, এগুলোর ডিটেলস দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমি নাম ধরেই বলি তাহলে। হ্যাঁ, আমার রিফাত ওয়াসি, পুরো নাম কি দেখা যাচ্ছে না পুরোটা? রিফাত আল ওয়াসি সাদমান ম্যাম ওটা। আচ্ছা, এই চশমা শুধু দেখা যাচ্ছে রিফাত নামে। আমি তাকে বলছি, আমি ফার্স্টলি তুমি আনমিউট করবা, এবং এখানে প্লান্টেশন ক্রপস এর একটা ডেফিনিশন দেওয়া আছে, তুমি পড়বা, বাকিরা সবাই শুনবো। ম্যাডাম, রিফাত নামে দুইজন আছে। আমার নাম হচ্ছে আচ্ছা, রিফাত কায়সার, চশমা আর রিফাত এটা কি দুজনের ছবিতে চশমা দেওয়া, এই কারণে। আচ্ছা, ম্যাম, 359। রিফাত ওয়াসিকা। আচ্ছা, ওয়াসিকা, তুমি আই থিংক নেট স্টেবল, তুমি শেয়ার করতে পারো, বাকিরা সবাই মিউট করবো, তাহলে ওর কথা শোনা যাবে। ওয়াসিকা, আমাকে শুনতে পাচ্ছো? আচ্ছা, আমার মনে হয় ওর কথা আমরা শুনতে পাচ্ছি না।
কথা শুনতে পাচ্ছি। আচ্ছা আমরা সবাই মিউট করি, আমি যাকে আনমিউট করতে বলবো সে কথা বলবো। হ্যাঁ, সাদি ক্রিস্টি আনমিউট করো। সাদি চিস্তি। চিস্তি, ওকে। জি ম্যাম। আচ্ছা আমরা সবাই মিউট করব, তুমি শুধু আনমিউট হয়ে আমি এখানে দেখো স্লাইডে দেখা যাচ্ছে, স্ক্রিন শেয়ার করেছি, এটা প্লান্টেশন ক্রপস এর ডেফিনেশন দেওয়া আছে, তুমি তোমার মতো করে পড়ো কি লেখা আছে। Plantation crops. Plantation means estate or large area. Plantation crops are those crops which are cultivated on an extension scale in a large continuous area, owned or managed by an individual or a company. These crops are perennial and high value crops of greater economic importance and play a vital role in our national economy. থ্যাংক ইউ। আচ্ছা আমরা বাকিরা সবাই শুনলাম, শুনো। আমি বলেছি আমি ক্লাসের মধ্যে মধ্যে অনেক গল্প করি, গল্প করতে পছন্দ করি। আমি এখানে জয়েন করার পরে, এটা ছিল হচ্ছে জানুয়ারির 15 থেকে 25-এর মধ্যে সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটিতে আমাদের একটা কনফারেন্স ছিল, যেখানে আমার অ্যাটেন্ড করার সৌভাগ্য হয়েছিল। তো ওখানে আমাকে একটা প্রেজেন্টেশন ছিল, আমার একটা পেপারের উপর প্রেজেন্টেশন ছিল, বিভিন্ন ক্যাটাগরিতে ছিল। ভিসি স্যার ছিলেন সেখানে, ভিসি স্যারের একটা প্রেজেন্টেশন ছিল, এক্সটেনশন ডিপার্টমেন্টের বিভিন্ন স্যারদের প্রেজেন্টেশন ছিল, এবং আমার একটা প্রেজেন্টেশন ছিল যেটা ছিল বিভিন্ন ফ্যাকাল্টির মধ্যে আমারটা আলাদা ছিল। আর এক্সটেনশন মেইনলি প্রোগ্রামটা ছিল এক্সটেনশন ডিপার্টমেন্টের। তো সেই প্রোগ্রামে আমার পটেটোর উপর একটা এক্সপেরিমেন্ট ছিল, সেটার প্রেজেন্টেশন ছিল। সে সময় বাকৃবি অন্যান্য ইউনিভার্সিটি অনেক অনেক প্রেজেন্টার ছিল। তার মধ্যে প্রেজেন্টেশনে ফার্স্টদেরকে শুধু পুরস্কার দেওয়া হতো, হ্যাঁ, ফার্স্টদেরকে একটা ট্রফি দেওয়া হয়েছিল। তো ওইখানে প্রেজেন্টেশনে আমার যেটা হয়েছিল, আমরা কি শুনতে পাচ্ছি তো নাকি? Yes, ma'am. জি ম্যাম শুনতে পাচ্ছি। আমাকে যখন আমি যদি কোনো কিছু কথা বলি ইংলিশে, তোমাদের ব্যাচে নাজমুল আছে না, নাজমুল মনে হয় নাকি ছেলেটার নাম, ওকে একদিন ক্লাসে জিজ্ঞেস করেছিলাম, ওর প্রোনাউন্সিয়েশনটা তোমরা শুনেছিলাম মনে হয়, প্রোনাউন্সিয়েশন অনেক সুন্দর করে ও বলছিল। আমাদের প্রথম যেটা করতে হবে, ইংলিশের স্পিকিং বলো বা যখন কোনো কিছু বলবো ইংলিশে, তখন সেটাকে ইংলিশ স্টাইলে বলার চেষ্টা করব। আমাকে মনে করো এখানে আমি ডেফিনিশনটা বলতে বলেছি, যে বলেছো কি চিস্তি দেখলাম, হ্যাঁ ভালো বলেছো, বাট একটু ভালো আর একটু ভালো করার দরকার ছিল। সেটা হচ্ছে আমরা তো দেখে পড়ছি তাই না, যদি একটু পোজ দিয়ে কথা বলি, ইংলিশটা ইংলিশ ইউরোপিয়ানরা যেভাবে ইংলিশ বলে তাদের মতো করে যদি কথা বলি, দেখেই তো বলছি অনেক ভালো হয় না সাদি? জি ম্যাম, গলার একটু সমস্যা তো ম্যাম। আচ্ছা তোমারটা ভালো হয়েছে, বাট আমি বলছি, জাস্ট বলছি, আমাদের প্রোনাউন্সিয়েশন গুলো আমরা যখন দেখে পড়বো তখন সেটাতে বলার আমার মনে হয় না কোনো খুব একটা প্রবলেম হবে। কিন্তু যখন আমরা কথা বলি, আমাদের ইংলিশ গুলো বলে বলে এতটাই অভ্যস্ত হয়েছে যে আমরা পোজ দিতে পারি না। জি ম্যাম। ইংলিশ স্পিকিং কান্ট্রিরা যেভাবে পোজ দেয় সেভাবে পোজ দিতে পারি না। কিন্তু আমরা যখন দেখে কথা বলি তখন কিন্তু আমরা যথেষ্ট, যদি চাই তাহলে টিম স্যারের মধ্যে কিন্তু বলতে পারি নাকি? তো সিলেট ইউনিভার্সিটিতে যেটা হয়েছিল, সেটা আমি অনেক ভালো পোজ দিয়ে কথা বলেছিলাম, বুঝছো? দুজন জাজ ছিলেন, আর ওখানে হচ্ছে এনজিও একটা ছিল, ব্রাক এনজিও থেকে অনেক ভাইটাল দুইজন পার্সন ছিলেন যারা ফার্স্ট হয়েছিলেন আর কি। কিন্তু তাদের স্পিকিং ইয়েটা খুব ভালো ছিল না, বাট তাদের কাজটা ভালো ছিল। আর আমার যেটা হয়েছিল, আমি পটেটোর উপর রিসার্চ করেছিলাম, আমার কাজটা অ্যাজ ইউজুয়াল ছিল, বাট আমার প্রেজেন্টেশনটা ছিল আসাম, মানে আমার কথা বলার ভঙ্গিগুলো ছিল ইউরোপিয়ান কান্ট্রির মতো, অনেক সুন্দর করে ফ্লুয়েন্সি এবং প্রোনাউন্সিয়েশন এবং এটাকে কি বলে, কথা বলার যে ভঙ্গিটা ছিল সেটা ভালো। নাজমুল আসো দেখি, তোমার কথা বলার ভঙ্গিটা আমার ভালো লেগেছিল, তুমি কি একটু শোনাবা আমাদেরকে ডেফিনিশনটা? আচ্ছা ট্রাই করছি। নাজমুল শোনাই দাও। Plantation means state or large area. Planted crops are those crops which are cultivated on an extension scale in a large continuous area, owned or managed by an individual or a company. These crops are perennial and are high value crops of greater economic importance and play a vital role in our national economy.
The crops include tea, coffee, rubber, cocoa, coconut, betel nut, oil palm, palmaria palm, betel leaf, bamboo, etc. শুনেছি আমরা সবাই? আমরা এখন থেকে পোজ দিয়ে কথা বলার চেষ্টা করব, ঠিক আছে? কেন এটা জি বলছি? ম্যাম, ঠিক আছে। কেন এটা বলছি বলো? আমরা যারা বিদেশে হায়ার স্টাডি করার ইচ্ছা, আমার জীবনে না আমি সবকিছুই করেছি, বুঝছো? একটু শেয়ার করি। আমরা আজকে বেশি দূর যেতে পারবো না, ক্লাসে জানি। আমি ফার্স্ট ইয়ারে যখন ভালো রেজাল্ট করি, আমার 1-1 এর রেজাল্ট ছিল 3.92, ওকে? তখন আমার ইচ্ছা হলো কি, যেহেতু ফার্স্ট হয়েছি ফার্স্ট ইয়ারে, মানে লেভেল 1-এ, বাকিগুলো চেষ্টা করে, তখন স্যাররা বলতো যে ফার্স্ট হলে ভার্সিটি টিচার হওয়া যায়। সেই সময় আমার ইচ্ছা হলো হ্যাঁ ভার্সিটি টিচার হবো, সেই অনুযায়ী পড়াশোনা করছি। লেভেল 4-1 4-2 দিকে গিয়ে বড় ভাইদের সাথে মিশতে মিশতে তাদের দেখি যে বিসিএস ক্যাডারের প্রতি একটা ঝোঁক। হ্যাঁ, আমিও কনভার্টেড, এবার ক্যাডার হতে হবে। দেন বিসিএস প্রিলি, তারপর রিটেন, তারপরে তো যাই হোক স্ট্রাগল, সেই ফাংশন শেষ। তারপরে মনে হলো না, ব্যাংকটা আবার বাদ যায় কেন? ব্যাংকের এক্সাম, ব্যাংকের প্রিলি রিটেন যত পরীক্ষা আছে, এটা সম্পর্কে জানা শেষ। তারপরে মনে হলো না, শিক্ষকতার পেশাটা তো ভালো ছিল, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, দেন বাড়ি বিড়ি যা ছিল। মানে আমার ক্ষেত্রে আমি যেটা বলি, আমার মনে হয় যে কোনো সেকশনে আমার পড়বো না এরকম, মানে জানি নাই, পড়ি নাই, এটা হয় নাই। চেষ্টা করেছি, পারি বা না পারি জানার চেষ্টা করেছি। অ্যান্ড ফাইনালি যেটা হলো, সেটা এখানে জয়েন করার পরে এখন হায়ার স্টাডিটা কেন বাদ যাবে, সেটাও চেষ্টা করতে হবে নাকি? সেটা তো টিচারদের জন্য কম্পালসারি। আর এই হায়ার স্টাডির জন্য তোমাদেরকে যেটা করতে হবে, ইংলিশে অনেক 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 বেশি ফ্লুয়েন্ট, অনেক বেশি জানতে হবে, অনেক বেশি পোজ দিয়ে কথা বলতে হবে, অনেক ভালো কিছু করতে হবে ইংলিশে। তাহলেই তোমাদের জন্য হায়ার স্টাডিজ স্কলারশিপ গুলো পাওয়া অনেক ইজি হবে। তো আমার এই সমস্ত গোলগুলো পার করে এখন কিন্তু আমি আছি এই যে লাস্ট স্টেজে, হায়ার স্টাডিজ। ওকে, আমি তোমাদেরকে পোজ দিয়ে কথা বলতে বললাম বা ইংলিশে কথা বলতে বললাম। আমাদের বর্তমান সময়টা এমন একটা যাচ্ছে যে ইংলিশে যত বেশি ভালো, তাকেই আমরা মনে করি অনেক ভালো স্টুডেন্ট, সে অনেক ভালো জানে, অনেক ভালো বলতে পারে। আমার সাথে এগ্রি? ম্যাম একটা কোশ্চেন ছিল। আসলে ম্যাম প্রশ্নটা হচ্ছে যে আমরা হায়ার স্টাডিজ এর জন্য মানে সিজিপি এটা ন্যূনতম কত হলে ভালো হবে আর কি? তোমরা অ্যাটলিস্ট 3.50 আপলোড করার চেষ্টা করবা। মানুষ বলে যে হ্যাঁ নিচের গুলো পাই, এই ক্যামেরা অন করো, নিচের গুলো ভালো করে, বাট আমি বলবো অ্যাটলিস্ট 3.50 রাখাটা ভালো। সেক্ষেত্রে তোমার পসিবিলিটি, স্কলারশিপ পাওয়ার পসিবিলিটিটা অনেক বেশি। আমি বলি একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো ম্যাম, এখানে হচ্ছে পার সেমিস্টারে 3.5 লাগবে নাকি এভারেজ 3.5? এভারেজ পার সেমিস্টার নট নেসেসারি, এভারেজে যেন 3.5। আমাকে কেউ একজন মেসেজ করেছিল, তোমরা তোমাদের ফার্স্ট ইয়ারের মনে হয় রেজাল্ট হয়েছে। আচ্ছা, আমরা চ্যাট বক্সে একটু লিখি যে হাইয়েস্ট রেজাল্ট কত হয়েছে। আর যদি নিজেদের রেজাল্ট গুলো লেখার না ইচ্ছে হয়, আচ্ছা আমি কি মেসেজগুলো সেভ করতে পারবো? তোমাদের ক্লাসটা আমি রেকর্ডিং করার চেষ্টা করছিলাম, কিন্তু সেটাও পারছি না। কেউ কি জানো কোথায় গিয়ে রেকর্ডিং করতে হয়? ম্যাম রেকর্ডিং হচ্ছে। ম্যাডাম রেকর্ডিং তো হচ্ছে। আচ্ছা, আমি একবার দেখলাম কিন্তু আমার এখানে দেখাচ্ছে না, এজন্যই জিজ্ঞেস করলাম যে হচ্ছে কিনা। আচ্ছা ঠিক আছে, হইলে তো ভালো। এই যে লালটা জ্বলছে এটাই মনে হয় না? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে। यस ম্যাম। আচ্ছা, at least 3.50 হলেই হবে সব সেমিস্টারে মিলাই। আর যারা আমরা ফার্স্ট লেভেল 1-1 এ খারাপ করেছি, তাদের জন্য একটা অ্যাডভাইস হচ্ছে, আমরা তো জানতাম না ইউনিভার্সিটিতে কিরকম লিখলে বা কিরকম করলে আমাদের রেজাল্ট কিরকম আসবে। এই জন্য আমাদের অনেকের রেজাল্ট খারাপ এসেছে। এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নাই, কেবল একটা রেজাল্ট হয়েছে, এখনো আমাদের 7টা রেজাল্ট বাকি। আমরা যারা খারাপ করেছি তারা কেন খারাপ করলাম আমরা বুঝতে পারছি যে আমার পড়াশোনাটা এরকম ছিল, এজন্য আমার এই রেজাল্ট আসছে। যদি এবার এর থেকে একটু ভালো করি তাহলে আমাদের রেজাল্টটা আরো ভালো আসবে। আর যারা ভালো করেছি তারা
তার আবার ছেড়ে দিব না গা, এর থেকে ভালো করতে হবে। কারণ আমার যেটা হয়েছিল সেটা হচ্ছে 1-1 আমার রেজাল্ট এসেছিল 9-2, আর 1-2 মানে যেটা হচ্ছে 1-2 সেটাতে সবচাইতে খারাপ রেজাল্ট আসছিল সেটা হচ্ছে 7-3। মানে একবার ভালো করার পরে মনে করছি যে হ্যাঁ কিছু একটা দিনাজপুরের ভাষায় বলে না, এই জন্য করা যাবে না, ধরে রাখতে হবে। আচ্ছা, আমি কোথায় বলছিলাম? ইংলিশের কথা বলছিলাম। তো আমি এই করোনার মধ্যে ইংলিশ নিয়ে খুব স্ট্রাগল করছি, বুঝছো, যে কিভাবে ভালো করতে পারবো, কি করলে ভালো হবে। কিন্তু ফাইনালি রেজাল্ট যেটা হয়েছে সেটা হচ্ছে আমি ভালো করতে পারছি না। এজন্য আমি তোমাদেরকে সাজেস্ট করছি, তোমরা যারা এখন পড়াশোনার সাথে যুক্ত আছো তারা অবশ্যই ইংলিশ এখন থেকেই যেটাই পড়বো সেখানে প্রথমত যেভাবে পড়বো সেটা হচ্ছে আননোন কোনো ওয়ার্ড দেখলে সেটাকে আন্ডারলাইন করব এবং সেটা মিনিং জানার চেষ্টা করব। এটা হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া। তোমরা একটা ডায়েরি মেনটেন করতে পারো যে আমি 1-2-তে এই সেমিস্টারে যখন যেটা পড়ছি ডায়েরিতে আননোন ওয়ার্ডটা লিখছি এবং সেটা বাংলা মিনিং লিখছি। এভাবে আমি এই 6 মাসের সেমিস্টার শেষে যত আননোন ওয়ার্ডগুলো আছে সমস্ত আননোন ওয়ার্ডগুলো সেখানে লিখবো এবং সেটার মিনিং জানবো। তোমাদের হাতে আরো 7টা সেমিস্টার আছে। এভাবে যদি তোমরা শুধু একাডেমিক পড়াশোনার আননোন মিনিং না, কথাবার্তা যখন বলছো বন্ধু বান্ধবের সাথে বা চলাফেরা করছো, কোনো আননোন ওয়ার্ড দেখছো, সমস্ত আননোন ওয়ার্ডগুলোই ওই ডায়েরিতে থাকবে। অ্যাটলিস্ট 6 মাসের জন্য এভাবে কন্টিনিউ করবা যে হ্যাঁ এই 6 মাসে আমি এতগুলো আননোন ওয়ার্ড শিখেছি। আমার মনে হয় যদি তোমরা এভাবে 4 বছর কন্টিনিউ করো, 4 বছর পরে তোমাদেরকে আইএলটিএস এক্সামে বসলে আমার মনে হয় না যে তোমরা খারাপ করবা, বা হায়ার স্টাডিজের জন্য স্কলারশিপ পাওয়ার জন্য যে প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে আইএলটিএস ভালো করা, সেটাতে তোমরা ভালো করবা না এরকম আমার মনে হয় না। আমরা যেটা করছি, আমরা অনেক চেষ্টা করেছি, আর আমার ক্ষেত্রে যেটা হয়েছে আমি চারদিকে দৌড়ানোর কারণে ফাইনালি এসে দেখে যেটা মনে হচ্ছে যে ইংলিশে আমার আরেকটু ভালো করা দরকার ছিল। আরেকটু যদি ভালো করতে পারতাম বা ফলো, আমি কিন্তু এই রুলস গুলো যে ওয়ার্ড আমি কোনো শীট পড়লে সেই শীটে অবশ্যই আননোন ওয়ার্ড গুলো আগে দাগাইতাম, তারপর সেন্টেন্সের মিনিং জানার চেষ্টা করতাম, তারপরে সেটা পড়তাম। আমরা কি এই স্টাইলে পড়ি? আচ্ছা, আমি তো ক্লাসগুলো নিচ্ছি, ক্লাসগুলো তোমাদের কাছে এখন তো থাকবে না, সেক্ষেত্রে তোমরা প্রতিটা স্লাইড স্ক্রিনশট দিতে পারো। কারণ কোনো স্যার বা ম্যাম যখন পড়ায় তখনই কিন্তু মনে থাকে জিনিসগুলো বলার পরে। কিছুদিন পরে তোমাদের মনেও থাকবে না যে কোন ক্লাসে কোন ম্যাম কি কোন কথাটা বলেছিল। সো আমি যে স্লাইডগুলো শেয়ার করছি সাথে সাথে তোমরা স্ক্রিনশট দিবা এবং এটা আজকে রাতেই পুরোটাই আধা ঘন্টা বা 1 ঘন্টা দেখে নিবা যে ম্যাম এটা পড়াইছে, এটা আমার মাথায় ঢুকছে, কোনটা ঢুকলো কোনটা ঢুকলো না। ঠিক আছে, এখন আমরা ডিটেলসে যাই। আমি কিন্তু অনেক গল্প করে ফেলেছি, আমাদের আর 14 মিনিট আছে, তারপর লাইনটা কেটে যাবে। টাইমটা কি বাড়ানোর কোনো অপশন আছে? ম্যাডাম আপনি যদি আবার জয়েন করতেন। ম্যাম এখন তো কাটে না। কাটে না? কিন্তু আমি যে ডিউরেশন 1 ঘন্টা দিয়েছি। সমস্যা নেই, আপনি যতক্ষণ দেন কাটবে না। আচ্ছা, না কাটলে কোনো সমস্যা নাই। আমার মনে হচ্ছে যে আমি ডিউরেশনটা দিয়েছি এই জন্য কেটে যায় কিনা। আচ্ছা, আমরা পড়ি এখানে। সেটা হচ্ছে প্লান্টেশন ক্রপস এর মানে আমরা দিয়েছি স্টেট অর লার্জ এরিয়া। আমরা এখানে অ্যানোটেট করব স্টেট অর লার্জ এরিয়া। তাহলে প্লান্টেশনের মানে কি বোঝাচ্ছি? যে একটা বৃহৎ পরিসর যেখানে থাকবে। আর পুরা যখন প্লান্টেশন ক্রপস এর মিনিং বলবো তাহলে বলবো কি, প্লান্টেশন ক্রপস আর দোজ ক্রপস which are cultivated on an extension scale. আমরা আন্ডারলাইন করব, ওকে? Extension scale in a large continuous area. তারপরে বলছি owned or managed by an individual or a company. আমি কয়েকটা জায়গায় আন্ডারলাইন করেছি, যেটা ভুল করা যাবে না। আমরা যদি ডেফিনেশন বলি যে মিড টার্ম বা ফাইনাল যেখানে প্লান্টেশন ক্রপস এর ডেফিনেশন চাইবো, সেখানে মেইন ফোকাস এই যে আমি যে ওয়ার্ডগুলো আন্ডারলাইন করেছি এই ওয়ার্ডগুলো থাকতে হবে। এই ওয়ার্ডগুলো ছাড়া ডেফিনেশনটা কমপ্লিট হবে না। তাহলে আমরা এখানে কি বলছি দেখেন, প্লান্টেশন ক্রপস গুলো হচ্ছে সেই সমস্ত ক্রপস যেগুলো বৃহৎ পরিসরে বৃহৎ পরিমাণে একক মালিকানাধীন বা একটা কোম্পানির দ্বারা ম্যানেজড হবে। বুঝা গেছে কিনা? কেউ ইন্ডিভিজুয়ালিও করতে পারে অথবা কোনো কোম্পানিও সেটা ম্যানেজ করতে পারে,
এবং সেটা অবশ্যই একটা বৃহৎ পরিসর থাকবে এবং বৃহৎ এলাকা জুড়েই হবে। তারপরে আমরা বলছি যে এই ক্রপসটা কেমন হবে, এই ক্রপসটা হবে পেরিনিয়াল, বহুবর্ষজীবী। আমরা তো জানি পেরিনিয়ালের মানে। অ্যান্ড আমরা বলছি এটা অবশ্যই ভ্যালুয়েবল একটা ক্রপস হবে, যে ক্রপসের ইকোনমিক ইম্পর্টেন্স থাকবে। আমরা বিভিন্ন এগ্রোনমিতে পড়েছি না, অর্থকারী ফসল, সেম টাইপের, যেটার অনেক বেশি ভ্যালু হবে এবং ইকোনমিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আমাদের ন্যাশনাল ইকোনমিতে। এই টার্মগুলো যেটাতে থাকবে সেই ক্রপসটা হচ্ছে প্লান্টেশন ক্রপস। এছাড়াও আমরা অনেক কিছু জানি, ফ্রুট ক্রপস জানি, ভেজিটেবল ক্রপস জানি, অনেক ধরনের ক্রপসের কথা আমরা জানি, কিন্তু এটার সাথে প্লান্টেশন ক্রপসের ডিফারেন্সগুলো এই জায়গাতে, যেটা অবশ্যই একটা বৃহৎ পরিসরে বৃহৎ জায়গায় কোনো কোম্পানি বা ব্যক্তি মালিকানার মাধ্যমে হবে, সেটা অবশ্যই বহুবর্ষজীবী ফসল হবে বা ক্রপস হবে এবং সেটার অনেক ভ্যালু থাকবে, যেটা আমরা এক্সপোর্ট করে অনেক ইকোনমি, ন্যাশনাল ইকোনমিতে অনেক বেশি রোল প্লে করতে পারবো। এবং লাস্টে আমরা যেটা দেওয়ার চেষ্টা করেছি যে সেই ক্রপস গুলো আসলে কোনগুলো হবে, আমরা বলেছি সেগুলো হবে টি, কফি, রাবার, কোকো, কোকোনাট, বিটেলনাট, এরকম দেওয়া আছে, আরো হতে পারে। এর মানে এই 9টাই আছে এগুলোই যে এরকম না, এখানে ক্যাশিও নাট ছাড়া বুঝতে বা বিদেশের আঙ্গিকে বিভিন্ন রকম হতে পারে। আমাদের দেশে আমরা যে মেজর প্লান্টেশন ক্রপস যেগুলো বলছি সেগুলোর মধ্যে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করেছি যে এগুলো হবে টি, কফি, কোকো, রাবার, এগুলো। আচ্ছা, এই ডেফিনেশনের মধ্যে এখন কারো কোনো সমস্যা আছে কিনা? ম্যাম, লার্জ কন্টিনিউয়াস এরিয়া এটা মানে কি হবে? সাপোজ তুমি ধরো চা বাগান করছো, তুমি কি 1 বিঘায় চা বাগান করে ফেলো, 10 কাঠা বা অল্প জমিতে করো? সেটা অবশ্যই বৃহৎ পরিসরে করে, অনেক একসাথে অনেক জায়গা জুড়ে। মানে এরকম না যে আলু ক্ষেতের মতো এখানে 10 কাঠায় আলু লাগালাম অল্প একটু জমিতে, তারপরে মাঝখানে ফাঁকা জমি দিয়ে আরেকটা জায়গায় একটু আলু লাগালাম, আরেকটা জায়গায়, এরকম না, কন্টিনিউয়াস এরিয়ায় অনেক বৃহৎ পরিসরে। তার মানে এই লার্জ কন্টিনিউয়াস মানে অনেক বৃহৎ পরিসরে, একসাথে একটা বড় জায়গা জুড়ে। তোমরা মাথায় রাখবা, সবসময় চা বাগানকে আন্দাজ করবা, এটা দিয়ে প্লান্টেশন ক্রপসকে মনে রাখার চেষ্টা করবা। কোনো একটা কিছু দিয়ে তো মনে রাখার চেষ্টা করতে হবে নাকি? আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? নো ম্যাম। ম্যাডাম একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলো। এখানে হচ্ছে প্ল্যান্টেশন ক্রপস এর ক্ষেত্রে যেটা দেখা যায়, আমরা কিন্তু এটা মানে গাছ থেকে নিয়ে এসেই কিন্তু কনজিউম আচ্ছা করছি না। আচ্ছা আচ্ছা, আমি এখানে কিন্তু আমার ডেফিনেশন শেষ হয়নি, আমরা নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, আমি একটা ডেফিনেশন দেইনি, আমি এখানে 3টা ডেফিনেশন দিয়েছি। প্রথমত যে কাজটা হবে সেটা হচ্ছে আমাদের যদি কুইজ টেস্ট হয়, আচ্ছা আমার প্লান্টেশন ক্রপসের উপর কোনো কুইজ টেস্ট হবে না, সো কুইজ টেস্ট নিয়ে ওয়ারিড হওয়ার দরকার নাই। এটা যেটা হচ্ছে, অলরেডি এখানে অনেক অ্যানোটেশন হয়েছে। আচ্ছা, প্লান্টেশন ক্রপস কুইজ হবে না, সো কুইজের জন্য আমি কথা বলবো না। এখানে যেটা বলবো সেটা হচ্ছে মিড টার্ম আর ফাইনালে যখন হবে, মিড টার্ম আর ফাইনালের ক্ষেত্রে যখন ডেফিনেশন চাওয়া হবে প্লান্টেশন ক্রপসে, তখন যেটা করতে হবে সেটা হচ্ছে তখন মিড টার্মে আমরা ডেফিনেশন দিব হচ্ছে প্রথম ডেফিনেশন সাথে এই যে 3 নাম্বার ডেফিনেশন দিলেই হবে, অথবা 3টাই লিখবো যারা ভালো পারি। আর ফাইনালের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে ফাইনালে অবশ্যই মার্কস বেশি থাকে, সো 3টা ডেফিনেশনই দিব। আমি 2টা স্লাইডে 3টা ডেফিনেশন দেওয়ার চেষ্টা করেছি। এই স্লাইডে একটা ডেফিনেশন আছে দেখেন, আর নিচের স্লাইডে একটা, 2টা। সো ফাইনালের জন্য আমরা 3টা ডেফিনেশন দিব। আমি কুইজের কথা বলছি না, কারণ আমার পার্টে কোনো কুইজ হবে না, বোঝা যাচ্ছে? আমার পার্ট থেকে মিড টার্ম এন্ড ফাইনাল হবে, সো মিড টার্ম এবং ফাইনালের মতোই আমরা আগাবো। যারা বেশি পারি বা ভালো জানি, ভালো লিখতে চাই, ভালো মার্কস উঠাতে চাই, তারা 3টা ডেফিনেশনই লিখবো। কারণ ডেফিনেশন গুলো একটাতে যে সমস্ত ক্রাইটেরিয়া গুলো ফুলফিল করবে এরকম আসছে না, যার কারণে আমরা 3টা ডেফিনেশন দেওয়ার চেষ্টা করেছি। প্রথম ডেফিনেশনে আমরা কতগুলো অ্যানোটেশন দিয়েছিলাম, যেটা আমি রিমুভ করলাম। এখানে আমরা বলেছিলাম যে
লার্জ এরিয়াতে হবে, অনেক বৃহৎ পরিসরে হবে এবং পেরিনিয়াল ক্রপস হবে, হাই ভ্যালুড ক্রপস হবে। এছাড়াও কিছু জিনিস হবে, সেটা হচ্ছে এখানে আছে, দেখা যায় কিনা, এখানে আছে দেখেন, plantation crops are those which are used or whose product is used only after processing. ফ্রুট ক্রপস এবং প্লান্টেশন ক্রপসের মেইন ডিফারেন্স যেটা, সেটা ধরেন আমরা আম খেতে চাচ্ছি, আম পারলাম, ধুইলাম, খেয়ে ফেললাম। কিন্তু যখন প্লান্টেশন ক্রপস আপনি ইউজ করতে যাবেন বা প্লান্টেশন ক্রপসের প্রোডাক্ট ইউজ করতে যাবেন, সাপোজ ধরেন হচ্ছে আপনি সুপারি বা তাল বা এরকম কিছু খাবেন, ডিরেক্টলি সেটা পারার পরে কি খাওয়া যায়? সেটা প্রসেসিং এর দরকার পড়ে। এটা একটা বেসিক ডিফারেন্স, যেটা ডেফিনেশনে আমরা এইভাবে দেওয়ার চেষ্টা করেছি। তারপরে এখানে বলছি আরেকটা প্লান্টেশন ক্রপস এর আরেকটা ডেফিনেশন, যে এ গ্রুপ অফ কমার্শিয়াল ক্রপস। ম্যাম ওই সংজ্ঞা যদি হয় তাহলে তো আমরা রাইসও তো আমরা প্রসেসিং করেই ব্যবহার করি, তো সেক্ষেত্রে তো ম্যাম সংজ্ঞাটা ফুলফিল হচ্ছে না। রাইস তো কি প্লান্টেশন ক্রপস? সবগুলো মিলাও, সবগুলো ক্রাইটেরিয়া ফুলফিল করে রাইস। মানে প্লান্টেশন ক্রপস তো না, কিন্তু ম্যাম আচ্ছা, যে প্লান্টেশন সংজ্ঞাটার ক্রপস কথা আর বললেন। এগ্রোনমিক ক্রপস এর মধ্যেও ডিফারেন্স আছে। জি ম্যাম, অবশ্যই আছে। রাইসটা হচ্ছে ম্যাডাম, এগ্রোনমিক ক্রপস। প্ল্যান্টেশন ক্রপসে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ক্রপসের ইন্ডিভিজুয়াল একটা কেয়ার নেওয়ার একটা এমপ্লয়মেন্টের একটা ব্যবস্থা করা হচ্ছে, যেটা মানে ক্যাশ ক্রপসের ক্ষেত্রে হয় না আর কি, মানে সচরাচর। তিনটা ডেফিনেশনই যখন একসাথে আমরা মাথায় নিতে পারবো, তখন কিন্তু ডিফারেন্সটা অটোমেটিক চলে আসবে। এবং ফাইনালি আমি তোমাদের স্লাইডের শেষে অন্যান্য ক্রপসের সাথে এটা ডিফারেন্স কি সেটা দেওয়ার চেষ্টা করেছি। তখন ওইটা পড়লে তোমরা বুঝতে পারবে যে আসলে প্লান্টেশন ক্রপস কি, বা এগ্রোনমিক্স ক্রপস কি, বা ফুড ক্রপস কি, বা ভেজিটেবল ক্রপস কি, এগুলোর সাথে এটার ডিফারেন্সটা কোথায়। ঠিক আছে, আমরা একটু পরে এটা একসাথে গোলায় ফেলতে যাব না, আগে ডিটেলসটা মাথায় নিব, তারপরে এটার পার্থক্য করার চেষ্টা করব। ঠিক আছে, আর তারপরেও কিছু এক্সেপশনাল তো থাকবেই। আচ্ছা, আমরা বলছি যে আরেকজন রাইসের কথা বলছিল, রাইস কি পেরিনিয়াল? আমরা সবগুলো ক্রাইটেরিয়া একসাথে দেখব। আমি লেকচারটা শেষ করি, তারপরে পুরোটাই ক্লিয়ার হবে যে এরকম কোনো থাকবে না যে রাইস কি প্লান্টেশন ক্রপস কিনা। ঠিক আছে, রাইস তো অবশ্যই পেরিনিয়াল না, বুঝতে হবে সমস্ত ক্রাইটেরিয়া গুলো পড়ি আগে। আচ্ছা, এখানে বলা হয়েছে যে গ্রুপ অফ কমার্শিয়াল ক্রপস অফ পেরিনিয়াল নেচার। কমার্শিয়ালি যেটা কাল্টিভেশন করা হবে যে ক্রপসগুলো, এবং যেগুলোর নেচারও পেরিনিয়াল হবে, এবং সেগুলো কোথায় কাল্টিভেশন করা হবে, সে জোনটা কোথায়, সেই জোনটা হচ্ছে ট্রপিক্যাল এন্ড সাবট্রপিক্যাল জোনে, টেম্পারেট জোনে না। এবং যেগুলোর জন্য কি হবে, কন্টিনিউয়াসলি লেবার লাগবে, মানে একজনকে বা মানুষ লাগবে যেটা পরিচর্যা করতে বা কাজ করার জন্য। তারপরে বলছি যে যেটা আমরা খাইতে পারবো সেটা হচ্ছে প্রসেসিং করার পরে, সেটাকে আমরা বলছি প্লান্টেশন ক্রপস। এখন কারো কোনো সমস্যা আছে কিনা? এখন এই তিনটা থেকে আমরা এক জায়গায় যাই। এখন এটা দেখো, কে আছো? মুসাম্মত, আমি বলেছিলাম ছোট নাম লিখতে, বড় নাম লিখলে তো দেখা যাবে না, জাস্ট রান হয়ে আছে। গোলাপি স্কার্ফ, এটার রোল হচ্ছে 158। আনমিউট করো। হ্যাঁ, রুনা। ছোট নাম লিখলে দেখা যায়, বড় নাম হইলে দেখা যায় যে পুরোটা আসছে না। আচ্ছা, তুমি একটু পড়ো দেখি জেনারেল ক্রাইটেরিয়া গুলো কি কি আছে, আমরা বাকিরা মিলাই নিব, যে এর মধ্যে কোনো ক্রাইটেরিয়া যদি ছাড়া পড়ে আমরা সেটাতে অ্যাড করব। ঠিক আছে, পড়ো। জি ম্যাম। General criteria of plantation crops. Perennial in nature, needs heavy investment, grown in large area, high value crops, cultivated by companies, cultivated as penny making crops, needs processing before selling. আচ্ছা, কারো কোনো অপিনিয়ন থাকলে বলো, এখানে আরো কিছু অ্যাড করতে হবে কিনা? ম্যাম কাল্টিভেটেড বাই কোম্পানিজ, এখানে ম্যাডাম ইন্ডিভিজুয়ালও অ্যাড করা যায় সম্ভবত। আচ্ছা, আমরা এখানে তাহলে অ্যাড করতে পারি নাকি? বানান বলো। DUAL কি লিখলাম রে? ইনজিবি। DUAL ম্যাম ডি হবে ম্যাম, ডি হবে।
SUALS এস অ্যাড হবে। হ্যাঁ, আমি কিছু দেখতে পাচ্ছি না। এখন ঠিক আছে ম্যাম। তারপর হচ্ছে DIDUAL। হ্যাঁ, চ্যাট বক্সে লিখো, চ্যাট বক্সে লিখো। 1 মিনিট আমাকে সময় দাও। তোমরা চ্যাট বক্সে করো, আমি একটু দেখি। DIDUALS। একটু পরে কথা বলবো। ইন্ডিভিজুয়াল। Cultivated as money making. আচ্ছা ঠিক আছে, পরে কথা বলছি। আচ্ছা, আমরা কোথায় ছিলাম জানি? সরি, হ্যাঁ ইন্ডিভিজুয়াল। আচ্ছা, আমার কি লিখছিলাম? ইন্ডিভিজুয়াল বলো। আমি কিন্তু ভুলে যাই, ঠিক আছে? কথা বলো আমার সাথে। জি ম্যাম। ইয়েস ম্যাম। আর কারো কোনো অপিনিয়ন? ম্যাম আরেকটা পয়েন্ট অ্যাড করা যায় এখানে। পয়েন্ট হচ্ছে যে কোন ব্যক্তি যদি বা ইন্ডিভিজুয়ালি কেউ যদি প্লান্টেশন ক্রপস করতে চায়, তাহলে সে অবভিয়াসলি একটা লার্জ ক্যাপিটাল নিয়ে আসবে। মানে কম টাকা পয়সা নিয়ে আসলে সে করতে পারবে না, এরকম কিছু একটা। নিড হেভি ইনভেস্টমেন্ট নাকি? হেভি ইনভেস্টমেন্ট। ম্যাডাম ওটা তো দেওয়া নিড আছে। হেভি ইনভেস্টমেন্ট তো অলরেডি আচ্ছা তো এই যে তো কে বললো? আচ্ছা, যে ক্যাপিটাল লাগবে তার মানে এটা ইনভেস্টমেন্ট লাগবে, বুঝছো? একই কথা, আমি খেয়াল করছি না। ম্যাম লেবার রিকোয়ারমেন্ট অ্যাড করা যায়। আচ্ছা ঠিক আছে, আমরা আর কিছু অ্যাড করব না, আমরা জানলেই হবে, ঠিক আছে? আমরা বলছি ক্রাইটেরিয়ার মধ্যে বলছি যে পেরিনিয়াল ইন ন্যাচার হবে, অবশ্যই পেরিনিয়াল ইন ন্যাচার হবে। এটার প্রথম যে সেটা হচ্ছে সোহেল মনে হয় বলেছিল যে রাইস হবে কিনা, বা কেউ একজন বললো যে রাইস হবে কিনা। রাইস হচ্ছে না এই কারণেই যে রাইস পেরিনিয়াল না। দেন আমরা বলছি যে এটাতে অনেক বেশি ইনভেস্টমেন্ট লাগছে বা অনেক বেশি ক্যাপিটাল লাগছে, অনেক টাকা ছাড়া আমরা বৃহৎ পরিসরে এটা করতে পারছি না। তারপরে তো বলেছি যে অনেক জায়গা লাগবে, তারপরে এটা অবশ্যই ইকোনমিক্যালি ভ্যালুজ ক্রপস হবে। তারপর বলছি যেটা হ্যাঁ এটা ব্যক্তি মালিকানা বা কোনো কোম্পানি দ্বারা, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যদি আমরা অনেক বেশি করে করতে চাই তাহলে সেটা কোম্পানি দ্বারাই হয়। কোম্পানির তো একজন মালিক থাকেই, কিন্তু তারপরেও সেটা সরাসরি মালিক দ্বারাই যে হচ্ছে এরকম হয় না। আচ্ছা, তারপরে বলছি যে কাল্টিভেটরস এন্ড মানি মেকিং ক্রপস। আচ্ছা, এটা টাকার জন্যই করছে, এটা তো অবশ্যই। তারপর প্রসেসিং সেলিং। আচ্ছা, আমাদের ক্রাইটেরিয়াগুলো ঠিক আছে কিনা? এই সমস্ত ক্রাইটেরিয়াগুলো একটা ডেফিনেশনের মধ্যে থাকবে। আমি ডেফিনেশন থেকেই ক্রাইটেরিয়াগুলো বের করে আনার চেষ্টা করেছি। এখন প্লান্টেশন ক্রপসের মধ্যে কোনো মানে বোঝার কোনো সমস্যা আছে কিনা বলতে পারি? ম্যাডাম একটা জিজ্ঞাসা ছিল যে ম্যাম আমরা কি সকল প্লান্টেশন ক্রপস কে ক্যাশ ক্রপস বলতে পারবো, বা সকল ক্যাশ ক্রপস কে প্লান্টেশন ক্রপস বলা যাবে না, এরকম কোনো কিছু? আমরা ক্যাশ ক্রপের সাথে এটাকে গোলায় ফেলবো না। আমরা হচ্ছে এগ্রোনমিতে ক্যাশ ক্রপ পড়েছি, যেটাকে আমরা বলি কটন, জুট, এগুলোকে ক্যাশ ক্রপ বলি, যেগুলো বিদেশে গিয়ে কি বলে এটাকে ফরেন কারেন্সি। ফরেন কারেন্সি আছে। প্লান্টেশন ক্রপস কি তাদের মতোই? ম্যাম রাবার, তারপর এগুলো তো ম্যাম হচ্ছে হলো ফরেন কারেন্সি আর্ন করা যায়, ফরেন কারেন্সি অ্যাড করে। জি ম্যাম। আচ্ছা, আমার এটা সম্পর্কে ক্লিয়ার নাই, তবে আমার মনে হয় যে আমরা ক্যাশ ক্রপ তাদেরকে বলি যেটা দিয়ে ফরেন মানে যে কোনো ফরেন কারেন্সি আমরা নিয়ে আসি। সেক্ষেত্রে আমরা ওই চিংড়িকেও বলি, চিংড়ি রপ্তানি করে, বা এরকম যে কোনো ক্রপসে হতে পারে। সেটা যদি হ্যাঁ আমাদের প্লান্টেশন ক্রপসও করে থাকে, যদি রাবারও সেটা করে থাকে, তাহলে আমরা এটাকেও ক্যাশ ক্রপ বলতে পারবো। কিন্তু এটার মেইনলি এটা হচ্ছে ক্যাশ ক্রপ, প্লান্টেশন ক্রপস। সাপোজ মনে করো একটা মেয়ে চাকরি করছে বা সংসারও করছে, কিন্তু সে মেয়ে, সে একজনের মা। তার পরিচয়টা কি? কোনো বাচ্চার মা, তার মেয়ের পরিচয় হতে পারে বাচ্চার কাছে, অন্য কারোর কাছে, তোমাদের কাছে স্টুডেন্ট,
হাজবেন্ডের কাছে আরেকটা পরিচয়, একটা মানুষের অনেকটা পরিচয় থাকে কিনা, কিন্তু তার বাচ্চার কাছে তার মেইন পরিচয় হয় কি? মা। আমরা ধরে নিচ্ছি এটা আমাদের মেইন পরিচয় হচ্ছে এটা প্লান্টেশন ক্রপস, তারপরে যদি এটা পরিচয় হয় ক্যাশ ক্রপস, তারপরে যদি এটা পরিচয় হয় আদার্স যা যা পরিচয় আছে হতে পারে, কিন্তু আমরা মাথায় রাখবো যে এটার মেইন পরিচয়, আমাদের কাছে মেইন পরিচয় এটা হচ্ছে এটা প্লান্টেশন ক্রপস। আমি বুঝাতে পেরেছি কিনা? জি ম্যাম। Yes. আচ্ছা, তারপরে আমরা বলছি যে হ্যাঁ এখানে কি ইয়েরা আসতে পারে না, ইল্ডিং টাইমটা কি ক্রাইটেরিয়ার মধ্যে আসতে পারে না? আই থিঙ্ক নট, কারণ ইল্ডিং টাইম তোমার পেরিনিয়ালের জন্য ইল্ডিং টাইমের ভ্যারি হয়। ইল্ডের কোনো কথা এখানে লেখা আছে? না ম্যাম, সেই জন্য জিজ্ঞাসা করলাম। ইলটা এখানে মেইন ফ্যাক্ট না, কারণ এক এক প্লান্টেশন ক্রপসের যে এক্সাম্পলগুলো আমরা দিয়েছি একটা কারোটার সাথে যায় না। আর এগুলোর কোনো এরকম না যে হ্যাঁ আমি ধান কাটলাম, ধান পাইলাম, তারপরে ইল্ড হলো, এরকম কিছু না। এটা যেহেতু পেরিনিয়াল, তোমার মনে করো যে একটা সিজনে উঠাইলা, দেন আবার একটা সিজন আসবে, এভাবে চলতে থাকবে, একবারে ওটার শেষ হচ্ছে না। লঙ্গার পিরিয়ড ধরে ম্যাডাম ইল্ড করতেছি, মনে হয় এটাই বলতে চাচ্ছিল। আমি সেটাই বলতে চাচ্ছিলাম যে আপ টু 100 ইয়ার্স পর্যন্ত ইল্ড দিতে পারে, এরকম ক্রাইটেরিয়া হতে পারে না? হতে পারে, কিন্তু আমার মনে হচ্ছে না সেটা এটার জন্য দরকার। যেহেতু পেরিনিয়াল সেই জন্য তো এটা স্বাভাবিক। পেরিনিয়াল হ্যাঁ লেখা আছে যেহেতু, সেহেতু এটা স্বাভাবিক, এরকমই কিছু হবে। আচ্ছা, ডেফিনেশন গুলো কিন্তু আমি বানাই নাই, হ্যাঁ লেখক লিখেছে। সো আমরা এটাকে অ্যাড করতে চাই, ক্রাইটেরিয়া গুলো, হ্যাঁ ঠিক আছে করতে চাই। আমাদের মাথা থেকে যদি সবকিছু আসে তাহলে তো পড়াশোনা আমরাই নিজেরাই বানাবো, নিজেরাই পড়বো। আচ্ছা বাদ দিই, চেষ্টা করি। আচ্ছা, তারপরে আমরা যেটা বলছি যে আমরা ক্লাসিফিকেশনটা দেখবো টপিকস এর মধ্যে। এখানে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে গ্রোথ হ্যাবিটের উপরে, একটা হচ্ছে ইউজ করার উপরে। আমরা এখানে বলছি যে গ্রোথ হ্যাবিটের উপরে কি বলছি, হার্ব শার্প ট্রি আমরা এগুলো জানি, হার্ব শার্প ট্রি জানি তো নাকি? তারপরে এক্সাম্পল দেওয়া আছে দেখো, তারপরে ইউজের উপর দেওয়া আছে, ইউজের উপরে আমরা বলছি যে বেভারেজ, নন বেভারেজ। বেভারেজ জানি, বলো। পানীয়, কমন পানীয়। এই তো বাংলা জানলেই হবে, পানীয় জানলেই হবে। সো ক্লাসিফিকেশনে কোনো প্রবলেম নাই, যেখানে বোঝার আমি সেটা বলে দেব। আচ্ছা, যেহেতু বেভারেজ কথাটা আসছে, সেহেতু আমরা এখানে জানতে পারি একটা জিনিস, সেটা হচ্ছে আমরা যে বেভারেজ ক্রপগুলো ইউজ করেছি, টি, কফি, ক্যাফেইন, এটার মেইন একটা কম্পোনেন্ট থাকে যার কারণে আমরা এটা খাই বা এটা ইউজ করছি, সেটা হচ্ছে এই ক্যাফেইন। এখানে ক্যাফেইনের একটা ডেফিনেশন দেওয়া আছে, আমরা দেখব যে ক্যাফেইনটা হচ্ছে ডায়ুরেটিক এন্ড নার্ভ স্টিমুলেন্ট। মেইনলি আমরা ইউজ করি রিফ্রেশিং এর জন্য এবং স্টিমুলেটিং এর জন্য। যখন তোমরা মাথা ধরে, আমরা মাথায় বোরিং অনুভব করি বা করে, তখন দেখবে যে চা কফি খাইলে মাথা ফ্রেশ হয়। এটা কেন হয়? এটা হচ্ছে এই ক্যাফেইনের জন্যই হয়, আর তখন আমাদের রিফ্রেশ লাগে। যার কারণে এই বেভারেজ ক্রপস যেহেতু পড়লাম, সেই জন্য আমরা ক্যাফেইনের ডেফিনেশনটা দেওয়ার চেষ্টা করেছি। এখানে ক্যাফেইনের ডেফিনেশনটা দেওয়া আছে। আচ্ছা, আমরা ক্লাসটা শেষ করতে হবে। সো আমরা যেখানে বোঝানোর সেটা বুঝাবো, বাকিগুলো ওভারল্যাপ করে দেবো। তারপরে আমাদের আছে যেটা, সেটা হচ্ছে আমাদেরকে প্লান্টেশন ক্রপস এর কোনগুলো প্লান্টেশন ক্রপস সেটা সম্পর্কে জানতে বলেছে, বা নমিনিক্লেচার যেটা বলেছে। তো আমরা প্লান্টেশন ক্রপস সম্পর্কে একটু জেনে নিই। সেটা হচ্ছে আমরা উপরে লিখেছিলাম যে কোনগুলো হচ্ছে প্লান্টেশন ক্রপস। আমি এখানে দেওয়ার চেষ্টা করেছি টি। আমরা টি চিনি না এরকম কেউ আছি? আচ্ছা, যাই হোক, তবুও আমরা ভুল করি। সেটা ভুল করি কোথায়? সেটা হচ্ছে আমাদের আইডেন্টিফিকেশন থাকবে, মিড টার্ম এবং ফাইনালের আইডেন্টিফিকেশন থাকবে, যেখানে চায়ের পাতা দেওয়া হয়। আমরা অনেকেই সেটা চিনি না। আর এবার হচ্ছে সবচাইতে সহজ আইডেন্টিফিকেশন এই জন্যই যে মেয়েদের কাছে স্পাইসটা তো পানির মতো লাগবে, মেয়েরা স্পাইসটা খুব ভালো পারবে। আর প্লান্টেশন ক্রপস জাস্ট এই 8টা, এই 8-9টার মধ্যে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ক্যাম্পাসে সবগুলো প্লান্টেশন ক্রপস অ্যাভেলেবল না। যে কয়টা অ্যাভেলেবল সেই কয়টাই শুধু আমাদের আইডেন্টিফিকেশনের জন্য দেওয়া হয়। সো আমরা এটা আগে জানবো যে আমাদের ক্যাম্পাসে কোনগুলো অ্যাভেলেবল, তারপরে আমরা সেটাকে ভালো করে রপ্ত করার চেষ্টা করবো যাতে আইডেন্টিফিকেশনে কোনো প্রবলেম না হয়। আমি বুঝাতে পেরেছি কিনা? আর চায়ের পাতা যারা চিনি না, তারা অবশ্যই ক্যাম্পাসে এসে চায়ের পাতা চিনে নেব। এখানে আমি 2টা ছবি দেওয়ার চেষ্টা করেছি, যেখানে টি স্টেটের ছবি দেওয়া আছে। দেন আমরা যাব কফিতে।
আচ্ছা, কফি গাছ ক্যাম্পাসে কোথায় আছে আমরা জানি তো নাকি? কফি পাতা দেখেছি? জি ম্যাম। জি ম্যাম। না ম্যাম। রিশাদ কিন্তু মাথা চেয়ারম্যান নাড়ছে, সে দেখে নাই। চেয়ারম্যান স্যারের চেম্বারের সামনে যে ফাঁকা জায়গাটা সেখানে। আচ্ছা, আমরা এসে আবার কফির পাতা দেখবো এবং কফির ফল দেখবো। আমাদের আইডেন্টিফিকেশনে যেগুলো দেওয়া থাকবে সেটা হচ্ছে কফির ফ্রুট অর কফির লিফ। ঠিক আছে? স্পাইস নিয়ে আমাদের কোনো সমস্যা নাই, স্পাইসটা আমরা পরে দেখবো এবং ওটা জানবো, কিন্তু এই প্লান্টেশন ক্রপস 8টার মধ্যে আমাদের যেন কোনো প্রবলেম না থাকে। দেন আমরা যাব কোকোতে। এখানে আমি একটা কোকো পাউডারের ছবি দেওয়ার চেষ্টা করেছি, এটার একটা কারণ আছে। কেউ কি জানো এটার কারণটা কি? কেক তৈরিতে লাগে। না, সেটা কারণ আইডেন্টিফিকেশনে কোকো পাউডার হবে। এই কথাটা বলবো, খুব ট্যালেন্ট। আচ্ছা, আমাদের আইডেন্টিফিকেশনে কোকো গাছ নাই, কোনো ফ্রুট বা লিফ দেওয়া হয় না, যেটা দেওয়া হয় সেটা হচ্ছে কোকো পাউডার। টেস্ট টিউবের মধ্যে থাকবে কোকো পাউডারটা আমাদের চিনতে হবে, যার কারণে আমি এখানে কোকো পাউডারের ছবি অ্যাড করার চেষ্টা করেছি যাতে আমরা সহজেই সেটাকে চিনতে পারি। ঠিক আছে, এরপরে আমরা বলছি ওয়েল পাম। আচ্ছা, এটা কি আমাদের ক্যাম্পাসে আছে কিনা, অ্যাভেলেবল কিনা? জি ম্যাডাম আছে। আচ্ছা, তোমরা ক্যাম্পাসে এবার আসলে ওয়েল পামের গাছ থেকে আমাকে এই ফ্রুটগুলো নিয়ে এসে দিবা। আমি এই ওয়েল পামটা মনে হচ্ছে যে দেখি নাই, তোমরা কি দেখেছো? জি ম্যাম আছে তো ম্যাম ক্যাম্পাসে। লাইব্রেরির সামনে কোথাও আছে? হ্যাঁ, জি ম্যাম, শহীদ মিনারের মিনারের আগে ওখানে। আমার এটা মনে হচ্ছে যে এটা এখানে কোথাও দেখেছিলাম, এবং এই ফলগুলো মনে হয় খায় নাকি এরকম করে, মানে না ই করেই। ম্যাম তেল বানায় না? হ্যাঁ, সেটা তো অবশ্যই, কিন্তু আমার স্টুডেন্ট লাইফে আমি এরকম কোনো এক গাছ থেকে ছিটতাম আমরা, কিন্তু সেটা কি ছিল কিনা আমি জানি না। এটা লাইব্রেরির সামনে যে পাশে, এখন আছে কিনা জানি না, এই পাশটাতে কেন জানি যাওয়া হয় না। যাই হোক, আমরা এটা দেখবো এবং এই ফলগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করবো। যদি ক্যাম্পাসে এই গাছ অ্যাভেলেবল হয় তাহলে তো আইডেন্টিফিকেশনে থাকার পসিবিলিটি আছে, আদারওয়াইজ জাস্ট জানলেই হবে যে আমরা এটাকে চিনি কিনা। ঠিক আছে, আমি এগুলো ছবি সহ এইভাবে দেওয়ার চেষ্টা করেছি এই কারণেই যাতে তোমরা আইডেন্টিফাইও করতে পারো একসাথে। আমি কিন্তু এই প্লান্টেশন ক্রপসের উপরেই আমাকে প্র্যাকটিক্যাল ক্লাস নিতে হবে, সো তখন যেন আর না বললে হয় যে ম্যাডাম আমরা ওয়েলপামের গাছ চিনি না, কোকোর গাছ চিনি না, এটা চিনি না, ওটা চিনি না, এরকম যেন না হয়। আমি প্র্যাকটিক্যাল ক্লাসও কিন্তু প্লান্টেশন ক্রপসের উপর নিব। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা বলছি রাবার গাছ আছে? জি ম্যাম আছে। রাবার পাতা চিনি? জি ম্যাম। জি জি ম্যাম, মোটামুটি। ভুল হবে না ম্যাম। আর একটা ছবি দেওয়ার চেষ্টা করেছি এখানে, সেখানে এই ছবিটা দেওয়ার মিনিংটা কি বলো? ট্যাপিং করা হচ্ছে, ল্যাটেক্স কালেক্ট করা হয় এভাবে। আমরা কি রাবারের ক্লাস করেছি? ইয়েস ম্যাম। তো তাহলে তো এটা খুব ভালো। রাবারের সবচাইতে ইম্পর্টেন্ট সিস্টেমটা হচ্ছে ট্যাপিং সিস্টেম। তোমাদের পরীক্ষা আসলে অবশ্যই এটাই আসবে যে ট্যাপিং এন্ড ল্যাটেক্স কালেকশনের কি কোনটা কিভাবে কি করা হয়। আমাদের সময় এটা মিডটার্মে আসতো, ফাইনালে আসতো, অনেক বেশি আসতো, এবং এটা অনেক জানার একটা ব্যাপার আছে। আমরা যখন কান্ট্রি ট্যুরে যাব তখন রামুতে গিয়ে আমরা রাবার বাগান পরিদর্শন করি যেখানে এই সিস্টেমগুলো দেওয়া আছে, এইগুলো দেখানো হয়। কান্ট্রি ট্যুরে একটা পার্ট হিসেবে রাবার বাগান দেখানো হয় এবং এই ল্যাটেক্স কালেকশনটা দেখানো হয়। এই জন্য আমার কাছে এটা ইম্পর্টেন্ট মনে হয়েছে এবং এই ছবিটা দেওয়া হয়েছে। আমরা এটা দেখবো, রাবার সম্পর্কে যখন পড়বো তখন ল্যাটেক্সটা অবশ্যই মন দিয়ে পড়বো, ট্যাপিং সিস্টেমটা অবশ্যই পড়বো। ঠিক আছে, আর রাবারের আইডেন্টিফিকেশন হিসেবে এখানে রাবারের পাতাই দেওয়া হয়। সো রাবারের পাতা তো মোটামুটি আমরা চিনি, রাবারের পাতা আবার জাম পাতা বানায় না দিই। ঠিক আছে, এরপরে আমরা বলছি বিটেল লিফ, পান পাতা। এটা তো সবাই চিনি। জি ম্যাম। আচ্ছা, আমার ক্লাসটা আমার মনে হচ্ছে খুবই সহজ, এটা নিয়ে কারোর কোনো সমস্যা থাকবে না। এটা চিনি কিনা? জি ম্যাডাম চিনি। সুপারি। এটা তো বাসার পাশে আছে। শুধু চিনলে হবে না, উপরে কি দেওয়া আছে? সুপারি গাছ। এই যে উপরে সায়েন্টিফিক নেম এন্ড ফ্যামিলি। সায়েন্টিফিক নেম এন্ড ফ্যামিলি। ম্যাম আগের স্লাইডটা একটু দেখলে বেটার হতো। হ্যাঁ, মানে এর আগের স্লাইডটা একটু পান পাতা, পান পাতা, পানির বরজ। এটা কি তোমরা কি বলে গ্রামে? পান পাতাই বলে। পানের বরজই বলে ম্যাম। বরজ, পানের বরজই বলে ম্যাম। হ্যাঁ বরজ। ঠিক আছে,
আমি জাস্ট ছবিগুলো দিয়েছি আইডেন্টিফাই করার জন্য, যাতে যেহেতু প্র্যাকটিক্যাল ক্লাস আমাকে নিতে হবে আর তোমরা এসে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো করতে পারছো না, জাস্ট চিনলাম, আমরা পরে মরফোলজিটা শীট দিয়ে বা পড়ায় শেষ করে দেবো, ঠিক আছে? আইডেন্টিফিকেশনের জন্য যে মাঠে গিয়ে দেখবো সেটা আর হচ্ছে না। বুঝতে পেরেছি? আচ্ছা, তারপরে সুপারি, দেন আমরা পড়ছি ব্যাম্বো। আচ্ছা, সায়েন্টিফিক নেম নিয়ে যেটা বলছিলাম সেটা হচ্ছে অবশ্যই আমাদেরকে এরকম কোশ্চেন হবে যে ডিফাইন প্ল্যান্টেশন ক্রপস এন্ড রাইট ডাউন 5 প্ল্যান্টেশন ক্রপস অর 10 প্ল্যান্টেশন ক্রপস উইথ देयर সায়েন্টিফিক নেম এন্ড ফ্যামিলি। কোশ্চেনটা এরকম করেই হবে ফাইনাল বা মিডে। অথবা ডেফিনেশন, প্ল্যান্টেশন ক্রপস এর ডেফিনেশন থাকবে, সাথে ইম্পর্টেন্স অথবা স্কোপ, এরকম ভাবে হবে। মানে প্ল্যান্টেশন ক্রপস এর ডেফিনেশন মাস্ট বি থাকবেই আমার পোরশন থেকে, কারণ আমার পোরশন থেকে ফাইনালে 9 মার্কসের কোশ্চেন হবে। সো এখানে প্ল্যান্টেশন ক্রপস এর ডেফিনেশন 3টা অবশ্যই ভালোভাবে মুখস্থ করব। দেন যেটা থাকবে সেটা হচ্ছে সায়েন্টিফিক নেম গুলো থাকতে পারে, মানে প্ল্যান্টেশন ক্রপস এর নামের সাথে সায়েন্টিফিক নেম, ফ্যামিলি অথবা ইম্পর্টেন্স অথবা স্কোপ, মানে পরের লেকচারে যেগুলো থাকবে, ঠিক আছে? খুব বেশি যে কিছু আছে এরকম কিন্তু কিছু না। তারপরে আমরা বলছি কোকোনাট, এগুলো আমরা চিনি, এগুলো নিয়ে আহামরি কিছু না। আমি পরের স্লাইডে সবগুলো একসাথে দেওয়ার চেষ্টা করেছি। আমরা এই স্লাইডটা স্ক্রিনশট দিব এবং এটা বাসায় একদম নামগুলো সায়েন্টিফিক নেম, ফ্যামিলি পরীক্ষার আগের রাতে পড়লে হবে এটা, ঠিক আছে? ম্যাম এর আগের স্লাইডটা আরেকবার যদি দেখাই দেন। সুপার, এটা হচ্ছে কোকোনাট। তার আগে একটা ব্যাম্বু গাছ ছিল, বাঁশ, চিনি কিনা। তারপর নারিকেল, ঠিক আছে? ম্যাম এই স্লাইড থেকে একটা প্রশ্ন ছিল ম্যাম। হ্যাঁ, বলো। ম্যাম রাবার যেহেতু ল্যাটেক্স বের হয় সেজন্য ম্যাম পরের যে রাবারটা আপনি দিয়েছেন ইন্ডিয়ান রাবার, সেটাও তো ইউ4বিএসসি হবার কথা, তো সেটা থেকে ল্যাটেক্স বের হয় না বা এরকম কোনো কিছু? বা এটা আমি রাবার সম্পর্কে ডিটেইলস জানি না। তোমাদের রাবার নিয়ে কোশ্চেন থাকলে তোমাদের রাবার যেটা পড়ায়, যে স্যার পড়াইছে সেই স্যারের কাছে কোশ্চেন করা দরকার। আমার যতটুকু জানা রাবারের অনেকগুলো প্রকার আছে, আমি এখান থেকে 2টা দেওয়ার চেষ্টা করেছি। তোমাদের ইন্ডিভিজুয়ালি যে 2টাই জানতে হবে নট নেসেসারি, তোমরা একটা জানার চেষ্টা করবা এবং একটাই লিখবা, ঠিক আছে? মনে করো তোমাদের আমার এই টেবিলটা দেওয়া হচ্ছে শুধুমাত্র আইডেন্টিফিকেশনের জন্য। তোমাদের আইডেন্টিফিকেশনে এইভাবে প্যারা রাবার বা ইন্ডিয়ান রাবার তো লেখার দরকার নাই। তোমরা পাতা দেখবা রাবারের একটা সায়েন্টিফিক নেম যেটা সহজ মনে হবে সেটা লিখে দিবা, ঠিক আছে? আর কোনটাতে ল্যাটেক্স বের হয় কোনটাতে বের হয় না এই ডিটেইলস গুলো রাবার যিনি পড়িয়েছেন তার, কারণ আমি এখনো রাবারের চ্যাপ্টার দেখি নাই, ঠিক আছে? যে কোনটা ল্যাটেক্স বের হলে এটা ইন্ডিয়ান রাবার হবে কিনা, এটা তো ডিটেইলস জানতে হবে। আই থিংক যে কোশ্চেন করেছে সে ক্লিয়ার। জি ম্যাম। তুমি জাস্ট রাবারের পাতা দেখবা আইডেন্টিফিকেশনে, রাবারের সায়েন্টিফিক নেম লিখবা, ফ্যামিলি লিখবা। আমার পুরো ক্লাসটা এই জন্য। আবার ফাইনালে যখন কোশ্চেন আসতেছে তখন তুমি জাস্ট রাবারের 2টা করে দেওয়ার অর্থ হচ্ছে তোমাদের সায়েন্টিফিক নেম গুলো কোনটা লিখতে সহজ হবে বা ফ্যামিলি নেম কোনটা মনে থাকবে, কোনটা সহজ হবে সেটার জন্য দেওয়া। এটা ছাড়াও কিন্তু রাবারে যখন পড়িয়েছে তোমাদের আরো অনেক রাবার আছে, পড়িয়েছে কিনা আমি জানি না। রাবারের কিন্তু অনেক ধরনের রাবার আছে আমার কাছে। ম্যাডাম আমাদেরকে পাড়া রাবারটাই পড়াইছে। আচ্ছা, তাহলে আমরা ওই অনুযায়ী পড়বো, ঠিক আছে? ওইটাই সায়েন্টিফিক নেম লিখবো ফাইনালের খাতায় বা হচ্ছে আইডেন্টিফিকেশনে। আমি জাস্ট আমার মনে হলো যে এটা কারোর কাছে সায়েন্টিফিক নেমটা কঠিন মনে হতে পারে বা ওটা ভুলে যেতে পারে, তাহলে এটা লিখবো। লেখার জন্য আমি দিয়েছি, আর জানার জন্য তো অবশ্যই জানবোই। স্যার ম্যাডাম ইন্ডিয়ান রাবারটা লিখলে কি সমস্যা আছে? না, তুমি জাস্ট রাবার, যদি তোমার মনে হয় যে আমি কোনো কিছু পারতেছি না, আমি রাবার চিনেছি, রাবারের এই ফাইকাস ইলাস্টিক আমার কাছে এটা মনে হচ্ছে সহজ, এই জন্য আমি এটা দিয়েছি, তখন তোমরা এটা লিখবা। কারণ এই বানান ব্রাসিলিয়েন্সিস বানান আমি ভুল করতাম খুব, কোথাও একটা আই এর প্রবলেম করতাম আমার সময়, ঠিক আছে? হ্যাঁ, আমরা যেটা করি সেটা আমাদের অভিজ্ঞতা থেকে করি, আর তোমরা যেটা করছো আপাতত সেটা তোমাদের জন্য তোমাদের মতো করে করছো। আচ্ছা ঠিক আছে, আমরা অনেক 8-10 মিনিট ক্লাস নেব, শেষ করে দেবো, ঠিক আছে? এখানে জাস্ট একটা ডিফারেন্স দেওয়ার চেষ্টা করেছি। দেখো, প্ল্যান্টেশন ক্রপস এবং ফ্রুট ক্রপসের মধ্যে পার্থক্য দেওয়ার চেষ্টা করেছি। এটা হচ্ছে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, তোমাদের জানার জন্য। আমি বুঝাতে পেরেছি? আমি তোমাদের শীট সাপ্লাই এটা দিব না, এটা আমাদের কোর্সের মধ্যে ইনভলভ না, কিন্তু আমাদের জানার দরকার ছিল, যার কারণে আমি এটাকে অ্যাড করেছি। আমরা বলছি এখানে প্ল্যান্টেশন ক্রপস এবং ফ্রুট ক্রপসের মধ্যে মেইন পার্থক্যগুলো কি।
আমরা বলছি যে এটা হচ্ছে প্লান্টেশন ক্রপস গুলো ট্রপিক্যাল নেচারের একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে হয়। আমরা যদি চায়ের কথা চিন্তা করি, চা আমাদের বাংলাদেশের সব জায়গায় হয় না, দেখা যায় পাহাড়ি এলাকাগুলোতে হয়। কেন হয়? সেগুলোর কিছু নেচার আছে যে এরকম। বা কোকোনাট দেখা যাচ্ছে যে স্যালাইনিটি এলাকায় হয়। মানে বিভিন্ন ক্রপস বিভিন্ন জায়গায় হচ্ছে এই জিনিসটাকে আমরা এই ক্লাইমেটের উপরে ছেড়ে দিচ্ছি। কিন্তু ফ্রুট ক্রপস যখন বলতেছি তখন সেটা সব জায়গাতেই হচ্ছে, ট্রপিক্স, সাবট্রপিক্স বা টেম্পারেট সব রিজনেই হচ্ছে। তারপরে আমরা এখানে ট্রেনিং প্রুডিং এর কথা বলছি যে প্লান্টেশন ক্রপসের ওইভাবে দরকার হয় না, কিন্তু যদি একটু ব্যতিক্রম ভাবে চিন্তা করো তাহলে দেখবে যে চায়ে আমরা কিন্তু সবসময় প্রুডিং করছি, না হলে চা হচ্ছে না, এটা এক্সেপশনাল। বাট ফুড ক্রপসের ক্ষেত্রে সবসময় তোমরা লাগেই। তারপরে আমরা বলছি যে কনজাম্পশনের ক্ষেত্রে কি, কনজাম্পশন অবশ্যই প্রসেসিং করার পরে খাচ্ছি একটা, আর একটা ফ্রেশ অবস্থায় খাওয়া যায়। তারপরেরটা বলছি যে পেরিশেবিলিটি, কোনটা কতটুকু পেরিশেবল। আমরা যদি ফ্রুট ক্রপসে যাই সেটা অবশ্যই পেরিশেবল, আর প্লান্টেশন ক্রপস সেটা পেরিশেবল না। পেরিশেবল তো বুঝি নাকি? নষ্ট বা ধ্বংস এই টাইপের কিছু। আচ্ছা, তারপরে এক্সপোর্টের কথা বলছি যে হ্যাঁ এটা কম্পারেটিভলি হাই ফরেন এক্সচেঞ্জ আর্নিং করছি, এটা কম্পারেটিভলি লো, বাট কোনো ক্ষেত্রে আবার করছি। তারপর ব্যবহারগুলো বলেছি, এটা অনেক জায়গায় ব্যবহার হয়, মেডিসিনের ক্ষেত্রে বেভারেজ অয়েলস এটা বিভিন্নভাবে ব্যবহৃত হচ্ছে। আর ফ্রুটগুলো তো আমরা আমাদের ভিটামিন মিনারেলসের জন্য খাচ্ছি। এটা পার্থক্য দেওয়া হয়েছে জাস্ট আমরা যেন গুলাই না ফেলি, ডিফারেন্সটা যেন করতে পারি, সেই জন্য এটা দেওয়া হয়েছে। এটা পরীক্ষার জন্য দরকার নাই। আচ্ছা, এ পর্যন্ত ছিল আজকের আমাদের লেকচার। এখন আমাদের ক্লাস রিলেটেড কোনো প্রবলেম আছে কিনা, এই 20টা স্লাইডের মধ্যে কারো কোনো প্রবলেম থাকলে আমরা বলবো। আমি এখন রেকর্ডটা স্টপ করতে চাচ্ছি, তারপরে আমরা কথা বলবো। ওকে, আচ্ছা রেকর্ডটা কি